বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমরা আজকে যারা অনলাইনে গণিত শিখতে বসেছি প্রত্যেককে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমি আমার যে ধারাবাহিক ক্লাস যোগজীকরণ, আজকে আমার লেকচার 4। ইতিমধ্যে আমি 3টা নিয়মের মধ্যে যে অঙ্কগুলো আমরা শেষ করেছি, তোমরা যারা যে সমস্যায় যে অঙ্কগুলো পড়বে জুম ক্লাসে সেটা দেখাবে অথবা ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তোমাদের প্রবলেমগুলো সলভ করে নেবে। আজকে আমি আরেকটা নিয়ম শুরু করতেছি। এখানে আমাদের প্রথম ক্লাসে আমি যে সূত্রগুলো ব্যাখ্যা করেছি, এই সূত্র বাইরেও আরও কিছু সূত্র রয়ে গেছে যে সূত্রগুলো আমি ব্যাখ্যা করিনি। আমি আমার ধারাবাহিক ক্লাসে আমি তোমাদের আলোচনা করিনি। আজকে আমি মোট আরও অতিরিক্ত 7টা সূত্র আনব, তাদের ব্যাখ্যা সহ এবং তাদের প্রয়োগ। দেখা যাক আমরা কতটুকু যেতে পারি। আমি ডান পাশে এই 7টা সূত্র লিখে নিয়েছি। এই সূত্রগুলো আমরা অঙ্কের মধ্যে সরাসরি ব্যবহার করতে পারি। যদি কখনো এই সূত্রগুলো প্রমাণ আসে তাহলে আমাদের প্রমাণ করতে হবে। আজকে আমি প্রথমে এই সূত্রগুলো প্রমাণ করব, অতঃপর আমি যে অঙ্কগুলো বইতে আছে ওখান থেকে কিছু উদাহরণস্বরূপ কিছু অঙ্ক করব। আমরা যদি খেয়াল করি, আমার প্রথম যে সূত্রটা ddx অফ a স্কয়ার প্লাস s স্কয়ার, এই সূত্রটা প্রমাণ করার জন্য আমি নিচে একটা তথ্য লিখেছি যে a স্কয়ার প্লাস s স্কয়ার অবশ্যই উপরে হাফ দেওয়া হয়েছে 3/2। সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এটা বেশি ব্যবহার করি, তবে এই অঙ্কের ক্ষেত্রে আমার হবে যদি কোনো অঙ্কে a স্কয়ার প্লাস s স্কয়ার থাকে তাহলে x = a tan θ ধরে অঙ্কটা করা যায়। a স্কয়ার প্লাস s স্কয়ার থাকলে কেন আমি x = a tan θ ধরব? দেখো, dxকে এটাকে ডিফারেন্সিয়েশন করলে x এর অন্তরীকরণ 1, তাহলে বাম পাশে শুধু dx আসবে, আর এটার অন্তরীকরণ করলে tan θ এর অন্তরীকরণ হলো sec স্কয়ার θ dθ। আমি উভয় দিকে অন্তরীকরণ করলাম। এখানে x এর সাপেক্ষে 1 আর dx x এর সাপেক্ষে, এই জন্য লিখতে হবে a হলো সহগ tan θ ডিফারেন্সিয়েশন sec স্কয়ার θ, যেহেতু থিটার সাপেক্ষে এই জন্য dθ লিখতে হবে। এবার আমি মান বসিয়ে দিচ্ছি। dx = হলো a sec স্কয়ার θ dθ, নিচে a স্কয়ার, এ x এর জায়গায় আমি বসাই দিব a tan স্কয়ার θ, অর্থাৎ x এর জায়গায় a tan θ বসাইলে এটা হয়। তাহলে আসো এরপরে লাইন a sec স্কয়ার θ dθ, নিচে আসতেছে a স্কয়ার, যদি আমি কমন নিই 1 প্লাস tan স্কয়ার θ, তাহলে উপরে হলো a sec স্কয়ার θ, তারপর নিচে আসতেছে a স্কয়ার 1 প্লাস tan স্কয়ার হলো sec স্কয়ার θ। তাহলে এর সাথে a কাটা গেল 1/a, তাহলে এখানে sec স্কয়ার কাটা গেলে থাকে এটা 1, তাহলে 1 dθ লিখব। তাহলে 1কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা 1কে ডিফারেন্সিয়েশন করলে হবে θ, তাহলে লিখব 1/a θ, তাহলে প্লাস c। তাহলে θ এখান থেকে যদি বের করি, tan θ = x/a, অতএব θ = tan ইনভার্স x/a। তাহলে আমার থিটার মান বসাই দেয় 1 = tan ইনভার্স x/a। তাহলে আমরা এখানে দেখো 1কে ইন্টিগ্রেশন করলে θ হয় কেন? এখানে থিটার সাপেক্ষে হয়েছে। আমরা এর আগে আমরা জানি সূত্র 1 এর ইন্টিগ্রেশন আমরা যখন x এর সাপেক্ষে লিখেছিলাম x প্লাস c, যেহেতু আমার এটা থিটার সাপেক্ষে জন্য θ প্লাস c, থিটার মানটা আমার প্রশ্নে যেটা ধরছি ওখান থেকে বসাই দিলাম। তাহলে আমি আমার প্রথম সূত্রের ব্যাখ্যা আমি করে ফেললাম। তো এই প্রথম সূত্রের ব্যাখ্যাটাতে আমরা a স্কয়ার প্লাস s স্কয়ার এসেছিল, আর a স্কয়ার প্লাস s স্কয়ার থাকলে x = tan θ ধরতে হয়। এই অঙ্কটা সরাসরি যদি কখনো সংখ্যা দিয়ে আসে তখন আমরা এই প্রতিস্থাপন পদ্ধতিতে না করে আমরা সরাসরি অঙ্ক করব। আর এই অঙ্কটাই যদি পরীক্ষা আসে তাহলে আমি এখন যে নিয়মে করলাম সেই নিয়মে করতে হবে। তাই সূত্রটা ব্যাখ্যা এই জন্য জানা দরকার, কারণ অনেক সময় দেখা যায় সূত্রটাই প্রশ্ন অঙ্ক হিসেবে আসে।
তাই আমাদের এই ক্ষেত্রে এই প্রমাণগুলো শিখে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আমি দ্বিতীয় প্রমাণে যাচ্ছি। দ্বিতীয়টা হলো রুটের ভিতরে এ স্কয়ার মাইনাস এস স্কয়ার আছে। তাহলে এখানে আসো, ইন্টিগ্রেশন ডিএক্স, রুটের ভিতরে এ স্কয়ার মাইনাস এস স্কয়ার আছে, এ স্কয়ার মাইনাস এস স্কয়ার। তাহলে আমি এখানে ধরবো এক্স ইকুয়াল টু এ সাইন থিটা। তাহলে আমি এখানে নিচে আমি লিখে রাখছি, যদি কোনো এ স্কয়ার মাইনাস এস স্কয়ার থাকে, যদিও এটা রুট 3/2 থাকতে পারে, এ স্কয়ার মাইনাস এস স্কয়ার থাকলে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা ধরতে হবে। তাই আমি এখানে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা ধরলাম। তাহলে কি হয়, ডিএক্স ইকুয়াল টু এ কস থিটা ডি থিটা। এবার মানগুলো বসাই দিব। ডিএক্সের মান হলো উপরে এ কস থিটা ডি থিটা, আর নিচে দেখো রুটের ভিতরে আছে এ স্কয়ার, এক্সের মান হলো এ সাইন থিটা, উপরে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিয়ে দিলাম। তাহলে উপরে এ কস থিটা, আর নিচে সরল করলে রুটের ভিতরে আসতেছে এ স্কয়ার তো কমন যাবে, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তারপরে দেখো উপরে এ কস থিটা, নিচেও আমার সেম এ কস থিটা আসলো। কেন আসলো, এখানে কস স্কয়ার থিটা হয়, রুটের কারণে কস থিটা। তাহলে আমি দেখতেছি কাটাকাটি গেলে 1, আর 1 ইন্টিগ্রেশন হলো থিটা প্লাস সি। আমি যে ধরছি সাইন থিটার মান, সাইন থিটা ছিল এক্স বাই এ, আর থিটা ইকুয়াল টু হলো সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে আমি থিটার মানটা বসাই দিলাম, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে আমি এখন এই দ্বিতীয় সূত্রটা ব্যাখ্যা শেষ করলাম। এখানেও সেম কথা, যদি এটা সংখ্যা দিয়ে আসে তাহলে আমরা সরাসরি সূত্র হিসেবে ব্যবহার করব, আর সংখ্যা দিয়ে না আসলে এটাই যদি আসে আমরা যেভাবে সূত্র প্রমাণ করলাম এইভাবে করব। তারপরে আসতেছে 3 নম্বর সূত্রটা, ডিডিএক্স অফ এ স্কয়ার মাইনাস এস স্কয়ার। এখানে রুট নাই, কিন্তু এটা হরকে উৎপাদকযোগ্য, যেহেতু রুট নাই হরকে উৎপাদকযোগ্য, তাই উৎপাদক করে নিচ্ছি এ প্লাস এক্স এ মাইনাস এক্স। এবার আমরা বিভিন্ন জায়গায় আমরা হরকে আলাদা করার জন্য একটা নিয়ম আমরা শিখেছি, এটাকে বলা হয় আংশিক ভগ্নাংশ প্রকাশ করা। তোমাদের 9-10 সিলেবাসে ছিল, আর আমার গণিতের বিভিন্ন জায়গায় আমরা এই হরকে আলাদা করার জন্য আংশিক ডিফারেন্সিয়েশন আমরা করে থাকি। এখানে একটা পদ্ধতি এসএসসি লেভেলের বইগুলোতে আছে, সেই পদ্ধতিটা আমরা এখানে ব্যবহার করলে এই আংশিক ভগ্নাংশটা আমার অনেক শর্টকাট হয়ে যায়। আমি সেটাই করতেছি। এখানে প্রথম হরকে যদি আমরা 0 ধরি, এ প্লাস এক্স ইকুয়াল টু যদি 0 ধরি, এক্স ইকুয়াল টু আসে মাইনাস এ প্রথম হরকে। সেই প্রথম হরের থেকে যে মানটা বের করে আমি পেয়েছি, এই মানটা আমি এখানে অপর এক্সের জায়গায় বসাই দিব। আবার বলছি, প্রথম হরকে 0 ধরলে এক্সের যে মান আসে, ওই এক্সের মানটা এখানে বসাই দিলাম। যোগ দিয়ে দ্বিতীয় হরকে যদি আমরা 0 ধরি, তাহলে আমার এক্স ইকুয়াল টু আসে এ। এবার দ্বিতীয় হরকে জায়গায় রেখে প্রথম হরের মধ্যে ওই মানটা বসাই দিব, তাহলে হয় এ মাইনাস এক্স। তাহলে লক্ষ্য করে দেখো আমি কি করছি, আংশিক ভগ্নাংশ করছি। কথাটা আবার বলতেছি, কারণ এই আংশিক ভগ্নাংশের পদ্ধতিটা আমার খুবই প্রয়োজন। গণিতের বিভিন্ন অংশে আমরা এটা ব্যবহার করে থাকি। তাই প্রথম হরকে 0 ধরলে এক্সের যে মান আসে, ওই মানটা অপর উপরে নিচে যেখানে এক্স আছে সেখানে বসাইতে হয়। যোগ দিয়ে দ্বিতীয় হরকে 0 ধরলে এক্সের যে মানটা আসে, সেই মানটা উপরে নিচে যত জায়গায় এক্স আছে তত জায়গায় বসাইতে হয়। অর্থাৎ যেখান থেকে আমি মান বের করছি, যেমন প্রথমটা থেকে মান বের করছি ওইখানে বসাবো না, বাকি যত জায়গায় উপরে নিচে যত জায়গায় এক্স থাকে সেখানে বসাবো। যেহেতু এখানে উপরে কোনো এক্স নাই, তাই উপরে আর বসানোর সুযোগ নেই। তাই প্রথম হরকে 0 ধরে এক্সের মানটা এখানে বসাইলাম, যোগ দিয়ে দ্বিতীয় হরকে 0 ধরে এক্সের মান যা আসে এখানে প্রথমটাতে বসাইলাম। এবার এখানে উভয় ক্ষেত্রে দেখা যায় 1/2 এ কমন যায়, তা আমি কমন নিয়ে ফেললাম। এবারে দেখো প্রথম 1 আছে এ প্লাস এক্স ডিএক্স, তারপরেটা আসে এ 1/1 এ মাইনাস এক্স ডিএক্স। আমি কি করলাম, এই 1/2 এটা কমন নিয়ে ফেললাম। একটা জিনিস আমি এখানে করব, এখানে আমি মাইনাস দিয়েছি, এখানে এটা মাইনাস দেওয়ার জন্য। কেন, আমার এখানে মাঝখানে প্লাস ছিল। এই হরকে ডিফারেন্সিয়েশন করলে আসে একটা -1, যা আমি উপরে লিখছি। হরকে ডিফারেন্সিয়েশন করলে আসে -1, যা আমি উপরে লিখেছি। ওই -1কে ব্যালেন্স করছি এখানে। আর এখানে হরকে ডিফারেন্সিয়েশন করলে উপরে 1 আসে। তাই আমি একটা সূত্রের কথা স্মরণ করাই দিচ্ছি, যদি কোনো অঙ্কে হরের ডিফারেন্সিয়েশন লব হয়,
যদি কোনো অঙ্কে হরের ডিফারেন্সিয়েশন লন হয়, আমি এই সূত্রটা আমার প্রথম ভিডিওতে ব্যাখ্যা করেছিলাম। হরের ডিফারেন্সিয়েশন যদি লব হয় তাহলে আমার লন অফ হর, খুব ইম্পর্টেন্ট সূত্র, যা আমার আগে পরে অনেক ব্যবহার হবে। কোনো অঙ্কের হরের ডিফারেন্সিয়েশন যদি লব হয় তাহলে লন হর। এই সূত্রটার ব্যাখ্যা আমি প্রথম ক্লাসে করছি এবং এইটার উপরে এই সূত্রের ব্যাখ্যার মাধ্যমে এই সূত্রের সাহায্যে আমি আরও 4টা সূত্র প্রমাণ করছি আমার প্রথম ভিডিওর মধ্যে। এখন আমি এই সূত্রটার সাহায্যে এখন যে সূত্রটা বললাম, হরের অন্তরীকরণ যদি লব হয় লন হর, তাই আমি খেয়াল করলাম এখানে হরের অন্তরীকরণ লব, তাই আমি লিখব লন হর। ঠিক অনুরূপভাবে এখানে হরের অন্তরীকরণ লব, তাই লিখব লন হর। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম প্লাস সি দিলাম। এবার দেখো 1/2 এ লন, এত বিয়োগ এত, লনের ক্ষেত্রে আমরা জানি বিয়োগ থাকলে কি হয়, ভাগ হয়, তাই ভাগ করে আমি একবারে লনের সাথে পুরাটা লিখে ফেললাম। তাই আমি আমার 3 নম্বর সূত্রে ব্যাখ্যাটা করে ফেললাম। 3 নম্বর সূত্র এ স্কয়ার মাইনাস এসি, এখানে কিন্তু রুট ছিল না, এ স্কয়ার মাইনাস এসি স্কয়ার উৎপাদক যোগ্য ছিল, তাই আমরা হরকে আলাদা করে এটা সাধারণ অঙ্ক হিসাবে করলাম। ঠিক অনুরূপভাবে আমি যদি এখানে চলক এক্সকে আগে নিয়ে আসি, আমি 4 নম্বর সূত্র ব্যাখ্যায় যাচ্ছি। যদি অনুরূপভাবে আমি চলক এক্সকে আগে নিয়ে আসি, এস স্কয়ার মাইনাস এ স্কয়ার, ঠিক অনুরূপভাবে আমি আগের মতোই সাজাবো এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। তো উৎপাদক করলাম আগে। এবার আগের মতো এই হরকে আলাদা করার জন্য প্রথম হরকে 0 ধরলে এক্সের যে মান আসে সেই মানটা আমি দ্বিতীয় হরে বসাবো, এ প্লাস এ। এবার মাঝখানে যোগ চিহ্ন দিব। দ্বিতীয় হর ক্ষেত্রে একই কথা, দ্বিতীয় হরকে 0 ধরলে এক্সের মান মাইনাস এ, যা প্রথম হরে বসাবো। কথাটা আবার বলছি, আংশিক ভগ্নাংশ করার পদ্ধতিটা আমি যেটা ব্যবহার করতেছি, এই পদ্ধতিটা এসএসসি পর্যায়ে বিভিন্ন লেখকের বইতে আছে। প্রথম হরকে 0 ধরে এক্সের যত মান আসে তা অপর যত হর বা লব এক্স থাকে তত জায়গায় বসাতে হবে। প্রথম হরকে 0 ধরে এক্সের মান এসেছে এ, আমি দ্বিতীয় হরে বসাইছি। উপরে যদি এক্স থাকতো উপরেও বসাইতাম, এখানে নাই বসানো হয়নি। একইভাবে দ্বিতীয় হরকে 0 ধরে এক্সের মান যা আসে তা আমি এখানে বসাইছি। এবারে আমার সরল করে 1/2 এটা কমন নিয়ে ফেললাম, তাহলে আসতেছে 1/x মাইনাস এ, এখানে একটা মাইনাস ছিল, মাইনাসটা মাঝখানে দিয়ে দিলাম, 1/x প্লাস এ। তাহলে এখানে আসো, আমি 2 ভাগ করে ফেললাম এটাকে, এটা ডিএক্স দিলাম, এটাও ডিএক্স দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, 1/2 কমন নিলাম। তাহলে ঠিক সেম আগের অঙ্কের মতো এই সূত্রটা ব্যবহার হয়। হরের অন্তরীকরণ যদি লব হয় লন হর। দেখো হরের অন্তরীকরণ লব, এক্স মাইনাস এর অন্তরীকরণ 1, তাহলে আমি লিখব লন হর এক্স মাইনাস এ। একইভাবে হরের অন্তরীকরণ লব হয়, তাই লিখব লন এক্স প্লাস এ। এই সূত্রটা অনেক প্রয়োগ, আমি যখনই এই সূত্রটা বলবো সব সময় বলবো এই কথাটা, হরের অন্তরীকরণ যদি লব হয় লন হর, যে অঙ্কই এটা আসবে আমরা এটা ইউজ করবো। এখন আমার লনের ধর্ম হলো মাঝখানে মাইনাস আসি বিধায় এত ভাগ এত লিখতে পারি, এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি। তাহলে আমি আমার 4 নম্বর সূত্র যেটা ডান পাশে লিখেছি এই সূত্রের ব্যাখ্যা আমি শেষ করলাম। এবার চলে যাচ্ছি আমি 5 নম্বর সূত্রে। 5 নম্বর সূত্রে যাচ্ছি। এখানে দেখা যায় রুটের একটা সূত্র নিচ্ছে, সেটা এ স্কয়ার প্লাস এস স্কয়ার ডিএক্স, রুটের ভিতরে এ স্কয়ার প্লাস এস স্কয়ার। আমি এখানে ওই যে লিখে রেখেছি এ স্কয়ার প্লাস এস স্কয়ারের ঘাত যদি হাফ হয় অর্থাৎ রুট হয়, এক্স ইকুয়াল টু tan থিটা ধরতে হবে। তা আমি এই পদ্ধতিতে যদি অগ্রসর হই, ধরি এক্স ইকুয়াল টু এ tan থিটা যদি আমি লিখি, তাহলে আমার আসতেছে ডিএক্স ইকুয়াল টু এ সেক স্কয়ার থিটা ডি থিটা। তাহলে ধরলে লাভ, দেখো এ সেক স্কয়ার থিটা ডি থিটা, নিচে হলো রুটের ভিতরে এ স্কয়ার সেক tan থিটা tan স্কয়ার থিটা। তাহলে আমি যদি লক্ষ্য করি উপরে নিচে এ স্কয়ার কমন যায়, রুটের ভিতরে থাকে 1 প্লাস tan স্কয়ার থিটা, আর 1 প্লাস tan স্কয়ার থিটাকে আমরা যদি লিখি নিচে সেক স্কয়ার থিটা আসে, তাই রুট থাকার কারণে শুধু একটা সেক থিটা আসবে, আর এই স্কয়ার এ বাইরে কাটা যায়, এটা থাকে শুধুমাত্র একটা সেক থিটা। আমি তোমাদের সেক থিটা সূত্র প্রমাণ করেছি আগে,
সূত্র হিসাবে এটা আমার মুখস্থ থাকবে। এই সূত্রটা হলো লন অফ সেক থিটা যোগ ট্যান থিটা। তা আমি যে এখানে একটা ধ্রুবক C1 দিই, কারণ আমার এখানে ধ্রুবক যে সূত্রটা লিখছি এই সূত্রটা প্রমাণ করতে আরেকটা ধ্রুবক আসবে, এই জন্য এটাকে একটা নতুন নাম দিলাম লন। আমি তো সেক থিটার মান এখানে তৈরি করা নাই, আছে হলো ট্যান থিটা। তো ট্যান থিটার মান বসানোর জন্য সেক স্কয়ারকে লিখতে পারি আমি 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। ট্যান থিটার মান বসানোর জন্য এই কাজটা করলাম। তাহলে আমার ট্যান থিটা ইকুয়াল টু কত? x/a। দেখো ট্যান থিটা ইকুয়াল টু কত? x/a। এই মানটা আমি এখানে বসাই দিব। তাহলে আমার বসাইলে আসতেছে লন রুট ওভার 1 প্লাস s স্কয়ার বাই a স্কয়ার প্লাস ট্যান থিটা হলো x/a প্লাস C1। এবার লসাগু করে দিলে রুটির ভিতরে উপরে আসে a স্কয়ার প্লাস s স্কয়ার প্লাস x, নিচে আসে a। এবার আমি লগের ধর্ম ইউজ করলে এখানে আসে রুট ওভার a স্কয়ার প্লাস s স্কয়ার প্লাস x বিয়োগ লন অফ a। এখানে দেখো আমি যে সূত্রটা ডান পাশে লিখছি ওই সূত্রটা যদি আনতে হয় এই পুরোটা নাই, এই পুরোটাকে আমি একটা ধর্ম C1 লন একে C ধরে দিলাম। কারণ আমরা জানি যেটা একা চলক মুক্তিটা ধ্রুবক, আমরা জানি ইন্টিগ্রেশন শেষে একটা ধ্রুবক আসে, ধ্রুবকটা অজানা থাকে। এই C1-এর লগে লন এ যোগ করলে এটা আরেকটা নতুন ধ্রুবক, তাই এই দুই ধ্রুবক যোগ করে আমি C লিখতে পারি। এই জন্য আমি আগে C1 দিয়েছি, আমার সূত্রটা এসে গেছে। ঠিক অনুরূপভাবে সূত্র আমরা 6 যদি খেয়াল করি, এখানে s স্কয়ার মাইনাস a স্কয়ার, এবার x হলো আগে, s স্কয়ার মাইনাস a স্কয়ার, x হলো আগে। আরেকটা সূত্র ব্যাখ্যা আসতেছে, সূত্র নাম্বার 6। তাহলে সূত্র নাম্বার 6 দেখা যায় dx রুট ওভার s স্কয়ার মাইনাস a স্কয়ার। এখানে আমার নিচে লেখা আছে যদি s স্কয়ার মাইনাস a স্কয়ার থাকে, অর্থাৎ x যদি আগে থাকে, সূচক যদি ভগ্নাংশ হয়, হাফ বা 3/2 হয়, তাহলে x ইকুয়াল টু a সেক থিটা ধরতে হবে। কেন ধরতে হবে? অঙ্ক করলেই আমরা বুঝতে পারবো। ধরি x ইকুয়াল টু a সেক থিটা ধরতে হবে, তাহলে dx ইকুয়াল টু হবে a সেক থিটা ট্যান থিটা ডি থিটা। তাহলে আমি এখন মানগুলো যদি বসাই দিই, dx এর মান হবে a সেক থিটা ট্যান থিটা ডি থিটা, আর নিচে হলো x এর মান হলো a স্কয়ার সেক স্কয়ার থিটা মাইনাস a স্কয়ার। তাহলে উপরে হলো a সেক থিটা ট্যান থিটা, আর নিচে হলো যে a স্কয়ার কমন নিলে উপর a স্কয়ার সেক স্কয়ার থিটা মাইনাস 1, যেটার আমরা একটা ত্রিকোণমিতি সূত্র জানি। a সেক থিটা ট্যান থিটা ডি থিটা কি জানি, এটা নিচে a ট্যান থিটা হবে, a ট্যান থিটা। এই সেক থিটা মাইনাস 1 ধরার ট্যান থিটা আনার জন্য এই কাজটা, এই ট্যান থিটা কাটা যায়, এর সাথে a কাটা যায়, থাকে সেক থিটা। একটু আগে যে সেক থিটা অঙ্ক করছে সেম অঙ্কটা এসে গেছে। দেখো সেক থিটা ইকুয়াল টু হলো লন কত? সেক থিটা লন সেক থিটা প্লাস ট্যান থিটা, ট্যান থিটা প্লাস c। তাহলে আমার এখানে তৈরি করা আছে সেক থিটার মান, সেক থিটার মান তৈরি করা আছে x/a, কিন্তু আমার তো ট্যান থিটার মান তৈরি করা নাই। তাহলে ট্যান থিটার মান তৈরি করার জন্য আমি এই ট্যান থিটাকে লিখতে পারি রুট ওভার সেক স্কয়ার থিটা মাইনাস 1। এই ট্যান থিটাকে লিখলাম, আর সেক থিটা জায়গায় রেখে দিলাম, সেক থিটা প্লাস c। আচ্ছা, এটা C1 দিব, যেহেতু আমার c আরেকটা আসবে লন এই সেক থিটার মান হলো x/a, রুটের ভিতরে হবে x/a অর্থাৎ স্কয়ার মাইনাস 1, এখানে x/a প্লাস C1। তাহলে আগের মতো সরল করলে লন অফ রুটের ভিতরে আসতেছে s স্কয়ার মাইনাস a স্কয়ার, লসাগু করে দিলাম, লসাগু হলো a প্লাস C1। তাহলে আমি দেখি আগের মতো s স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস x, এটা আলাদা রাখলাম, আর মাইনাস লন এইকে আলাদা করলাম C1। তাহলে আমি দেখো লন রুট ওভার s স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস x, এটাকে আমি এই টোটালটাকে লিখতে পারি c। তাহলে আমার ষষ্ঠ প্রমাণটাও এসে গেছে। তা এখানে এই প্রমাণগুলোর জন্য বলতে পারো এই নিচের লেখাটা অত্যধিক গুরুত্বপূর্ণ। কখন কি ধরতেছে এই লেখা, তাহলে এই স্কয়ার মাইনাস s স্কয়ার থাকলে এই সাইন থিটা কেন ধরছি, তখন সূত্র হয় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হলো কস স্কয়ার থিটা, আর a স্কয়ার প্লাস s স্কয়ার
ইকুয়াল টু এক্স ইকুয়াল টু টেন থিটা ধরলে লাভ কী হয়, তখন 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু হয় সেক স্কোয়ার থিটা। আর যদি এস স্কোয়ার আগে আসে, এস স্কোয়ারকে আমরা ধরি এক্স ইকুয়াল টু সেক থিটা, তাহলে আবার সেক স্কোয়ার থিটা -1 হয়, সেক স্কোয়ার থিটা -1 ইকুয়াল টু হলো টেন স্কোয়ার থিটা। এই তথ্যগুলো ছাড়া আমি অঙ্কগুলো করতে পারবো না, তাই এই তথ্যগুলো দিয়ে আমি সূত্রগুলো প্রমাণ করলাম। যেমন সূত্র 7, সূত্র 7-এ আবার রুটের ভিতরে এ স্কোয়ার মাইনাস এস স্কোয়ার আছে। এবার এক্স কিন্তু আগে একটা অঙ্ক করছিলাম, এটা নিচে ছিল, এবার হলো উপরে কি আছে, রুটের ভিতরে এ স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, রুটের ভিতরে এ স্কোয়ার মাইনাস এস স্কোয়ার। তাহলে এখানে দেখো আমি ধরতে পারি, ধরি এক্স ইকুয়াল টু এ সাইন থিটা। কেন? আমার আগেই বলা আছে রুটের ভিতরে এ স্কোয়ার মাইনাস এস স্কোয়ার থাকলে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা ধরতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু যদি আমি এ সাইন থিটা ধরি, তাহলে আমার আসে এই এক্স ইকুয়াল টু এ কস থিটা ডি থিটা। তাই মানটা যদি বসাই দাও, এক্সের মান হলো এ সাইন স্কোয়ার থিটা আর ডিএক্সের মান হলো এ কস থিটা ডি থিটা। তাহলে আমি দেখতেছি রুটের ভিতরে এ স্কোয়ার কমন যায়, এই বাইরে আসবে, তারপরে রুটের ভিতরে থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা ডি থিটা। আর এখানে এ তো আরেকটা ছিল, তাহলে এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার, এটা বাইরে নিয়ে যায়, এটা কস থিটা, এই কস থিটা গুণ করলে হবে কস স্কোয়ার থিটা। আমরা জানি, আমরা আগে পড়াইছি কস স্কোয়ার থিটার অঙ্ক করতে হলে একটা 2 দেওয়া লাগবে, এই 2টা নিচে দেওয়া লাগবে। আমরা গত নিয়ম 2-তে পড়াইছি 2 কস স্কোয়ার থিটা হলো 1 প্লাস কস 2 থিটা। এবার ইন্টিগ্রেশন যোগ্য হয়ে গেল, ইন্টিগ্রেশন করলে হবে এ স্কোয়ার বাই 2, 1কে করলে হবে থিটা আর কসকে করলে হবে সাইন 2 থিটা বাই 2। তাহলে ইন্টিগ্রেশন শেষ, আমি এবারে প্লাস সি দেব। তাহলে এখানে দেখো এ স্কোয়ার বাই 2, থিটা তো ঠিক আছে, সাইন 2 থিটাকে লিখতে পারি 2 সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই 2 প্লাস সি। তাহলে 2 কাটা যায়, তাহলে এ স্কোয়ার বাই 2, আমি থিটা, এই যে থিটা বসানোর জন্য সাইন থিটা হলো আমার এখানে এক্স বাই এ। তাহলে আমি এই কস থিটাকেও সাইন থিটা বানাই ফেলবো, থিটা প্লাস সাইন থিটা রুট কস স্কোয়ার লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার আমি ওই এক্স বাই এটা মানটা বসাই দিচ্ছি। তাহলে মানটা বসাইলে এ স্কোয়ার বাই 2, থিটার মান হলো থিটার মান হলো সাইন ইনভার্স, থিটার মান হলো সাইন ইনভার্স এক্স বাই এ, আর সাইন থিটা হলো সরাসরি এক্স বাই এ, আর রুটের ভিতরে হলো 1 মাইনাস এস স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস সি। তাহলে আমি এখানে এবার সরল করে সাজাবো, শুধু এটা গুণ করে দিলে আমি এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ, আর এখানে লসাগু করলে আসে এক্স বাই এ, রুটের ভিতরে আসতেছে এ স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, নিচে হলো এ প্লাস সি। এবার বাইরেটা গুণ করে দিলেই আমি আমার কাঙ্ক্ষিত যে সূত্রটা লিখেছি এটা আগে লিখছি, তাই এ স্কোয়ার লোকে কাটা যায়, তাহলে এক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এস স্কোয়ার ডিসি হলো 2, আর এখানে এটা যদি পরে লিখি তাহলে আসে এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, যেটা আমি এখানে লিখছি, এই যে এখানে লিখছি। তাহলে আমি সর্বশেষ 7 নম্বর সূত্র সহ ব্যাখ্যা করলাম। তাহলে এই সূত্র, সবগুলো সূত্রেই আমার পিডিএফ দেওয়া থাকবে। তাহলে আমি আগেই শুরুতেই বলছিলাম সূত্রগুলোর ব্যাখ্যা আমি কেন এনেছি। সূত্রগুলোর ব্যাখ্যা এই কারণে এনেছি, এই সূত্রগুলোতে মাঝে মাঝে সরাসরি অঙ্ক হিসাবে পরীক্ষা দিয়ে দেয়। তখন অঙ্ক হিসাবে দিয়ে দিলে আমি যেভাবে প্রমাণ 7টা করেছি এভাবেই করতে হবে। এবার ধরো অঙ্কগুলো সংখ্যা হিসেবে আসলো, এই যে সূত্রগুলো সংখ্যা দিয়ে যদি আসে তাহলে আমরা কিভাবে করব। এখন আমি প্রয়োগে চলে যাচ্ছি, অর্থাৎ এই 7টা সূত্রের প্রয়োগে আমরা কিছু অঙ্ক আলোচনা করব। এই অঙ্কগুলো কিভাবে হইতে পারে, ঠিক যেভাবে সূত্রগুলো আসছে ঠিক এভাবে যদি প্রশ্ন হয় তাহলে আমরা সরাসরি সূত্র ইউজ করব। আর যদি এইগুলো কাঠামোতে না থাকে, এই সূত্রের কাঠামোতে না থাকে, অথচ এই নিচের ফর্মে থাকে, তাহলে এই তথ্যগুলো দিয়ে অঙ্ক করব। দেখো আমি দেখাচ্ছি, আমি যদি একটা অঙ্কে, আমি সর্বশেষ যে সূত্রটা আলোচনা করছি এই সূত্রটার উপর যদি একটা অঙ্ক করি 16 মাইনাস এস স্কোয়ার, একবার সর্বশেষ সূত্রটা যেটা আলোচনা করলাম এটার উপরে আমি একটা কথা বলতেছি। এই 16কে লিখতে পারি 4 স্কোয়ার মাইনাস এস স্কোয়ার। তাহলে আমি দেখতেছি সূত্রটা আমার এই 7 নম্বর সূত্রের সাথে মেলে, তা আমি লিখব এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2, অর্থাৎ 4 স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। আমার অঙ্ক শেষ। তাহলে সূত্র জানলে অঙ্ক সহজ। তাহলে এটা সংখ্যা দিয়ে আসার কারণে আমি এই সূত্রটা ইউজ করছি। তাহলে এখানে 16/2 অর্থাৎ 8 সাইন ইনভার্স এক্স বাই 4 প্লাস সি হয়ে গেল। তাহলে আমাদের
সূত্র কাঠামোর দিয়ে কোনো অঙ্ক যদি সংখ্যায় আসে আমরা কীভাবে করলে এটা বলো। এখন যদি আমি এখানে 16 জায়গায় 25 দিই, 16 জায়গায় যদি 9 দিই, 16 জায়গায় যদি অন্য কোনো সংখ্যা দিই, তাহলে ইনশাল্লাহ আমরা পারবো। ধরো এই অঙ্কটাই যদি নির্দিষ্ট সমাকলনে আসে, ধরো লোয়ার লিমিট 0 দিলাম, আপার লিমিট ধরো পাই বাই লোয়ার লিমিট 0 দিলাম আর আপার লিমিট ধরো 4 দিলাম, লোয়ার লিমিট 0 দিলাম, আপার লিমিট 4 দিলাম। তাহলে আমরা জানি নির্দিষ্ট সমাকলন যেখানে অঙ্কটা শেষ হয় ঠিক সেখানে আমরা থার্ড ব্র্যাকেট দিই, দিয়ে উপরে 4টা উপরে নিই, নিচে 0টা নিচে আনি। এবারে আমরা কি করি, সাধারণত উপরে 4টা আগে এক্সের জায়গায় বসাই। এই যে এক্সের জায়গায় 4টা বসাইলাম, এক্সের জায়গায় 4টা বসাইলাম, এক্সের জায়গায় 4 বসাইলাম, উপরে মানটা আগে বসালাম, বসিয়ে থার্ড ব্র্যাকেট দিব, তারপর মাঝখানে মাইনাস দিয়ে 0 বসাবো। 0 বসালে প্রথম পদ পুরোটাই 0 হয়ে যায়, তারপর এখানে 0 সাইন ইনভার্স 0 0, তাই এই পুরোটা 0 হয়ে যায়। তাহলে আমার দেখা যায় এটাও পুরোটা 0 হয়ে গেছে, 0 + 8 আর সাইন ইনভার্স 1, 1 মানে সাইন পাই বাই 2, সাইন পাই বাই 2 মান হলো 1। তাহলে সাইন ইনভার্স যদি আমরা না দেখি তাহলে লিখতে পারি পাই বাই 2, তাহলে কাটাকাটি করলে 4 পাই। ঠিক এইরকম নির্দিষ্ট সমাকলনের অঙ্ক এই জাতীয় পরীক্ষায় অনেক বেশি এসেছে। আজকের নিয়মটাতে অনেকগুলো অঙ্ক যা জাতীয় পরীক্ষায় অনেকবার এসেছে। এই যে এখন প্রথম যে অঙ্কটা আমি লিমিট দিয়ে করলাম, এই অঙ্কটা সংখ্যা পরিবর্তন করে এই কাঠামোর অঙ্ক অনেকগুলো আমরা বইতে পাবো। তা আমি নমুনা অঙ্ক হিসাবে একটা দুটা করে যাচ্ছি, পরবর্তীতে তোমরা খেয়াল করবে, বই থেকে বা শীট থেকে এই নিয়ম অঙ্কগুলো খুঁজে নেবে। এখানে আমি যে সূত্রগুলো লিখেছি, ধরো আমি 7 নম্বর সূত্রের উপরে একটা অঙ্ক করলাম। আমি যদি 6 নম্বর সূত্রের উপরে একটা অঙ্ক করি, 6 নম্বর সূত্রের অঙ্কটা কেমন হইতে পারে, আমি এখানে দেখতেছি √25 - s²। তাহলে আমি 6 নম্বর সূত্রের উপরে 25 - s², তাহলে আমার 6 নম্বর সূত্রের সাথে সরাসরি মিলে গেছে। তাহলে আমি লিখব একবারে প্রথম লাইনে লিখব লন অফ পরম মান √25 - s², 25 - s² প্লাস এক্স, একটা প্রথম লাইনেই লিখব এই যে 25 - s² প্লাস এক্স। এখানে যদি এটাও আমার নির্দিষ্ট সমাকলন আসে আমি অবশ্যই পারবো। যদি আমার অঙ্কটাতে এখানে প্লাস দিয়ে দিই তাহলে আমার সূত্র পাশে চলে যায়, তাহলে প্লাস দিলে এটা প্লাস হবে, আর কোনো পরিবর্তন ঘটে না। তাহলে এই যে অঙ্কগুলো সূত্রকে এক লাইন করে দেয়। আমাদের কিন্তু মনে রাখতে হবে আমাদের প্রচুর অবজেক্টিভ এমসিকিউ হিসাবে অবজেক্টিভ আসে, তাই সূত্র জানা থাকিলেই আমি অনেক বড় বড় অঙ্ক সরাসরি উত্তর বলতে পারবো, নতুবা আমি বলতে পারবো না। তাহলে আমি এখানে 7 নম্বর, 6 নম্বর, 5 নম্বর সিরিয়ালি আসতেছিলাম। তো এখানে যদি আমরা উপরে ধরো 1 বা 2 সূত্রের উপর দিয়ে একটা অঙ্ক করি, 1 বা 2 সূত্রের উপরে যদি দিয়ে একটা অঙ্ক করি, যদি আমি প্রথম সূত্রের উপরে একটা অঙ্ক করি, ধরো 16 + 9 s²। এখানে একটা জিনিস আমরা লক্ষ্য রাখবো, বই পুস্তকে যাই থাকুক, বইতে অনেক সময় এই অঙ্কগুলো আরেকটা নিয়মে করছে। আমি এখানে যতগুলো সূত্র লিখেছি s² সহ 1 না করে অঙ্ক করব না। অনেক গুরুত্বপূর্ণ নোট আমরা মনে রাখবো যে s² সহ 1 করে অঙ্ক করতে হবে। খুব ইম্পর্টেন্ট তথ্য। যত অঙ্ক এখানে এই নিয়ম আদর্শ যুগজীকরণ, যেটা আমি নিয়ম 4-এ সাজাচ্ছি, আমি এখানে 7টা সূত্রকে নিয়ে একটা নিয়ম সাজাচ্ছি। এই আদর্শ যুগজীকরণের মধ্যে যত অঙ্ক আছে সূত্রগুলোর একটা প্রধান বৈশিষ্ট্য হলো s² সহ 1 না করে সূত্র প্রয়োগ করা যাবে না। আমি দেখো এখানে যে অঙ্কটা দিয়েছি s² পাশে 9 আছে, তাই আমার প্রথম কাজ হলো s² সহ 1 করে নিব, অর্থাৎ 9কে কমন নিয়ে নিব, 16/9 প্লাস s²। তাহলে 1/9 বাইরে চলে যাবে, dx এখানে 4/3 হোল স্কয়ার প্লাস s²। তাহলে আমার এই অঙ্কটা চলে গেল 1 নম্বর সূত্রের কাঠামোতে। তো 1 নম্বর সূত্রতে যদি আমরা এটা প্রয়োগ করি তাহলে আমার আসবে 1/9, 1/9 তো আগে ছিল, 1/a হলো 4/3, তাহলে এরপরে লিখব tan ইনভার্স x/a অর্থাৎ 4/3 প্লাস c। তাহলে এখানে 3 উপরে চলে যাবে, এটা হলো কাটাকাটি করলে 3 3 4 আমরা 12 লিখতে পারি। তারপরে হলো tan ইনভার্স 3x/4। তাহলে এই তথ্যটা আমরা দেখেছি পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের মধ্যে এই ভুলটা একটু বেশি পাওয়া যায়। ওরা কী করে s² সহ এই যে কমন নিয়ে অঙ্কটা করতে হবে এই জিনিসটা
মনে রাখতে পারে না, এখানে তারা ভুল করে ফেলে। তো আমি তো অনেকগুলো পিডিএফে করি, আমার পিডিএফে অনেকগুলো করাও থাকবে, আবার অনেকগুলো বাড়ি কাজও থাকবে। তাই আমার এখানে চেষ্টা করব আমি যে আলোচনাটা করতেছি এই অঙ্কগুলো এক জায়গায় করে নিতে। আমি সূত্র 1-এর উপর একটা অঙ্ক বললাম, আমি আরেকটা অঙ্ক করি এখানে। ধরো সূত্র 2-এর উপরে একটা অঙ্ক করি। সূত্র 2 কিন্তু খুব খেয়াল রাখতে হবে, a² - ac²। আর আরেকটা সূত্র ছিল রুটের ভিতরে ac² - a²। এই দুইটা সূত্র আমরা অনেক সময় দেখা যায় আমরা ঝামেলা করে ফেলি। তাহলে আমি আরেকটা অঙ্ক করতেছি, ddx অফ রুটের ভিতরে আমি ধরো 5 - 3ac²। তাহলে আমার এখানে এই অঙ্কটাতে আমি কি করলাম, দেখো 5 - 3ac², এটা এই কাঠামোর অঙ্ক, a² - ac² এই কাঠামোর অঙ্ক। তাহলে a² - ac² এই কাঠামোর অঙ্কতেই আমরা কি করতে পারি, প্রথমে আমরা ac² সহগ কমন নিতে হবে। দেখো 3 কমন যায়, তাহলে 5/3 - ac²। এই 3টা রুটের বাইরে একদম বাইরে নিয়ে গেলাম, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে গেলাম, আর বাকি রইল 5/3 - ac²। তাহলে আমি যে একটু আগে বলছি আমার ইয়েতে ac² সহগ 1 না করে আমরা অঙ্ক করতে পারবো না, আমি সেটা আগে করছি, ac² সহগ 1 করছি। তাহলে আমার আসতেছে 1/√3, যে এখানে সূত্রের কাঠামো আনার জন্য প্রথম যে 5 এটাকে √5/√3 এটাকে হোল স্কয়ার দিলাম, ac² দিলাম। এবার আমি এই 2 নম্বর সূত্রের অঙ্কটা করব। তাহলে 2 নম্বর সূত্রে যদি অঙ্কটা করি তাহলে কি আসে, সাইন ইনভার্স x/a, x তো x-এ, এই হলো √5/√3 + c। তাহলে এখানে দেখা যায় 1/√3 সাইন ইনভার্স √3x/√5। তাহলে আমরা একটু খেয়াল না করলে আমরা ভুল করে ফেলবো। দেখো এই 2 নম্বর সূত্রের মধ্যে বাইরে কিন্তু 1/a আগের সূত্রের মতো নাই। যেমন পরেরটা তো 1/2 আছে, এরপরটা 1/2 আছে, এরপরটা তো লন শুধু দেখা যায়। তাহলে এই যে সূত্রগুলো লিখলাম, এই সূত্রগুলো খুব কাছাকাছি বিদায় আমরা এখানে যে 7টা সূত্র লিখছি, অনেকেই সূত্রটা ভুলে যাই, পেস লাগাই ফেলি। তাই 7টা সূত্র আমরা কাছাকাছি করার মূল কারণ হলো আমরা যাতে সূত্র তুলনা করতে পারি। সূত্র তুলনা করার জন্য এইগুলো আমি কাছাকাছি করলাম। তাহলে আমি এখানে দেখতেছি সূত্র জানলে অঙ্কগুলো ছোট হয়, সহজ হয়, বেশি জটিল হয় না। তো আমি এখানে যে অঙ্কগুলো তোমাদেরকে করে দিব বা পিডিএফে রেখে যাব, তোমরা অবশ্যই অঙ্কগুলো যখন করবা আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। তা আমি এখানে নির্দিষ্ট সমাকলন থেকে আরেকটা অঙ্ক করি, আমার পিডিএফও আছে বেশ কয়েকটা। আমি পিডিএফ থেকে একটা অঙ্ক করি, ইন্টিগ্রেশন dx, নিচের লিমিট হলো -1, উপরের লিমিট হলো 2, নিচে হলো ac² - 9, হ্যাঁ, ac² - 9। অর্থাৎ আমি একটা পিডিএফ থেকে একটা অঙ্ক নিচ্ছি যেটা আমার এখানে ডান পাশের কোন সূত্রের সাথে মেলে, ac² - 9। তাহলে এখানে মেলে হলো ac² - 9, অর্থাৎ এটা 4 নম্বর সূত্রের সাথে মিলে। তাহলে সূত্র অনুযায়ী যদি আমরা লিখি -1/2 dx এখানে ac² - 3² তাহলে আমি দেখতেছি 1/2a, 2a বলতে এখানে 3, দেখো 1/2a বলতে 3 ln x - 3 ডিভাইডেড বাই x + 3। যেহেতু আমার ইন্টিগ্রেশন শেষ, থার্ড ব্র্যাকেট দিব, ঊর্ধ্বসীমা 2u লিখবো, নিম্নসীমা -1 লিখবো। এবার আমি দেখতেছি ঊর্ধ্বসীমা আগে বসাবো, 3 × 6 ln, ঊর্ধ্বসীমা হলো 2, তাহলে দেখো পরমান 2 - 3, 2 + 3, তারপরে মাঝখানে মাইনাস দিব, সূত্রের মাইনাস, এবার -1 বসাবো, ln -1 - 3 ডিভাইডেড বাই -1 + 3, ব্র্যাকেট শেষ। তো এখানে c নাই, ঊর্ধ্বসীমা আগে বসাবো, নিম্নসীমা বসাবো। তারপর দেখো ln, এখানে উপরে দেখা যায় -1 আর নিচে হলো 3 আর 2 5, তাহলে আমরা দেখব 1/5। ঠিক অনুরূপভাবে এখানে দেখা যায় -4, নিচে হলো 2, তাহলে -4কে 2 দিয়ে ভাগ করলে -2, ln of 2। দেখো পরম মান দেওয়ার কারণ এইখানে আমরা পাচ্ছি, এখানে লনের ভিতরে কিন্তু নেগেটিভ এসে বসে আছে। যদি আমরা লনের সূত্রতে পরম মান আগের থেকে যদি আমরা না ব্যবহার করি,
এই অঙ্কতে আমরা সে সমস্যা পড়ে যাব। কিছু কিছু লেখকের বইতে লরের সূত্রতে পরমাণ ব্যবহার করিনি, এটা একটা ঝামেলাকর। লরের সূত্রের মধ্যে ইন্টিগ্রেশনে পরমাণ ব্যবহার করার মূল কারণ হলো আমরা জানি লরের ভিতরে মানটা নেগেটিভ হয় না, আর আমাদের যেহেতু মান নির্ণয় করতে হবে তাই আমাদের লরের ভিতরে মাঝে মাঝে নেগেটিভ চিহ্ন এসে যাবে। এই কারণে আমরা নেগেটিভ চিহ্নকে বর্জন করার জন্য আমি এই কাজটা করি। তাহলে আমার এখানে লনের ভিতরে মাইনাস ছিল, লনের ভিতরে মাইনাস ছিল, এই কাজটা আমরা করে পেলাম। 1/6 লন, যেহেতু মাঝখানে বিয়োগ আছে আমরা জানি 1/5 ভাগ 2, ভাগ 2 মানে নিচে 2 চলে যাবে, তাহলে এটাই অ্যান্সার 1/6 লন 1/10 এই। তাহলে আমাদের নির্দিষ্ট সমাকলন অনির্দিষ্ট সমাকলন সহ আমি অল্প কয়েকটা অঙ্ক করছি। সূত্র 7টা প্রমাণেই এখানে আমার আজকের আলোচনার মুখ্য। আর বাড়ির কাজ করা অঙ্ক বা বাড়ির কাজ এই অঙ্কগুলো এত জটিল নয়, তাই আমি কিছু অঙ্ক করে দিছি, কিছু অঙ্ক তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে রাখবো। এখানে দেখা যায় কিছু অঙ্ক পাওয়া যায় বইয়ের অঙ্কই, কিন্তু দেখা যায় যে ডান পাশে সূত্র লিখেছি সূত্রের মধ্যেও পড়ে না, আবার এখানে নিচের যে তথ্য আছে এই তথ্যের মধ্যে পড়ে। ওই অঙ্কগুলো আমি এখানে নিয়ে আসব। যেমন একটা অঙ্ক আছে পাঠ্য বইতে তোমাদের, এটা আমি তোমাদের করে দিব পিডিএফে। এটা হলো a² প্লাস s² উপরে হলো 3/2। এটা একটা বইয়ের অঙ্ক, জাতীয় পরীক্ষায় এসেছে। এই অঙ্কটার ক্ষেত্রে আমি দেখতেছি আমার এই 7টা সূত্র কোনোটাই পড়ে না, এটা ওই নিচের যে রুল বলছি রুলের মধ্যে পড়ে। আমি দেখতেছি সূচকটা 3/2, ওই যে 3/2 দিয়ে লিখছিলাম a² প্লাস s²। হ্যাঁ, তো দেখা যায় এই ধরনের অঙ্ক বইতে কম, একটাই পাওয়া গেছে 3/2 দিয়ে। তাহলে আমরা x = a tan θ ধরবো। তো আমি যদি ধরি x = a tan θ, তাহলে আমার dx = আসতেছে a tan θ হলো sec² θ dθ। তাহলে এখানে আমরা সাইড নোট যত অঙ্ক করি সব হলো ডিফারেন্সিয়েশন। x এর অন্তরীকরণ 1, tan θ এর অন্তরীকরণ sec² θ। চলক সবসময় কার সাপেক্ষে dx, থিটার সাপেক্ষে dθ লিখতেই হবে। তাহলে dx হলো a sec² θ dθ, আর নিচে আমি বসাবো x এর জায়গায় a tan θ অর্থাৎ a² tan² θ 3/2। তাহলে উপরে আসে a sec² θ dθ, আর নিচে দেখো আছে a² কমন নিলে 1 + tan² θ, তাহলে আমরা এটা লিখতে পারি sec² θ। তাহলে আমরা এখানে 1 × sec² θ, ঘাত আছে হলো 3/2, উপরে হলো a sec² θ, আর নিচে a এর ঘাত 3/2, তাহলে 2 কাটা গেলে এখানে a³ হয়, আর 2 কাটা গেলে sec³ θ হয়। 2টা হাফের সাথে কাটা যায়, কিউবটা থেকে যায়। তাহলে আমি এখানে দেখতেছি উপরে নিচে হলো a³ উপরে হলো a, তাহলে 1/a² বাইরে চলে যাবে, আর sec² θ একটা থাকে যা উপরে গেলে cos θ থাকে। এবার cos θ ইন্টিগ্রেশন আমরা জানি sin θ প্লাস c। এখানে দেখো একটা চিত্র দিয়ে আমরা sin θ মানটা বের করতে পারি। tan θ হলো লম্ব বাই ভূমি, যে sin এটা tan θ কত, এখানে tan θ হলো x/a, তাহলে tan θ লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজ হলো a² প্লাস s²। তাই আমি এখানে sin θ মানটা এখান থেকে যদি বের করি 1/a², sin θ মানটা হলো এটা হলো θ, লম্ব বাই অতিভুজ, তাহলে x/√a² মাইনাস প্লাস s² প্লাস c, এটাই আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে এই যে অঙ্কটা করলাম, এই অঙ্কটা আমার ওই 7টা সূত্রের মধ্যে পড়েনি। এরকম অঙ্ক বইতে খুব তেমন একটা বেশি পাওয়া যায় না, বেশিরভাগ অঙ্ক সূত্রের মধ্যে পড়ে যায়। তা আমি এরকম আরেকটা অঙ্ক করতেছি, এরকম সূত্রের মধ্যে পড়ে না, অথচ আমি যে কাঠামোটা আলোচনা করেছি এই কাঠামোর সাথে মিলে যায়। যেমন এখানে আরেকটা অঙ্ক করতেছি 0 - 1 থেকে 1 s²√4 - s² dx। এই s² অতিরিক্ত দেওয়ার কারণে আমি এই সূত্র, এই যে আমার সপ্তম সূত্র যেতে পারি না। সপ্তম সূত্র এখানে 4 - s² থাকার কারণে, এই যে অঙ্কের ভিতরে রুটির ভিতরে 4 - s² থাকার কারণে আমরা এখানে যে তথ্য লিখেছি a² - s², এই তথ্য দিয়ে অঙ্কটা করা যেতে পারে। তাহলে আমি এখানে ধরবো কি, ধরি x = 2 sin θ, 2 sin θ, তাহলে dx = হবে 2 cos θ dθ। আমরা জানি যখন কোনো অঙ্ক ধরে করতে হয় তার লিমিট থাকলে লিমিটকেও পরিবর্তন করতে হয়। তা আমি লিমিটকে যদি পরিবর্তন করতে যাই, আমার প্রদত্ত লিমিট হলো -1 আর এটা 1, অর্থাৎ x এর মান হলো -1 আর 1। আমি x এর মান যদি -1 এখানে বসাই দিই, এই যে x এর জায়গায় যদি -1 বসাই দিই, দেখো sin θ = -1/2 হয়, আর এই -1/2 সাইন কত ডিগ্রি মান। তাই এখানে আমি অবশ্য -5 হাফ তো হলো আমরা জানি
এখানে মাইনাস সাইন π/6 মান, এই মাইনাসটা আমি ভিতরে দিয়ে দিলাম -π/6, তাহলে উভয় দিকে সাইন বাদ দিয়ে দিলে -π/6, তাহলে আমি এটা পাবো -π/6। ঠিক অনুরূপভাবে আমি যদি 1টা এখানে বসাই দিই তাহলে আমার আসে সাইন থিটা ইকুয়াল টু হাফ, হাফ মানে হলো সাইন π/6, হ্যাঁ π/6, অর্থাৎ থিটা ইকুয়াল টু π/6, তাহলে আমি এখানে পেয়েছি π/6। তাহলে এই যে লিমিট চেঞ্জ করা, এই লিমিট চেঞ্জ করার জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে। যখন কোনো অঙ্কে প্রতিস্থাপন পদ্ধতি হয়, লিমিট থাকলে লিমিটকেও পরিবর্তন করতে হয়, এটা আমাদের মনে রাখতে হবে। তো আমি যদি এখানে মানটা এখন বসাই দিই, নিচেরটা হলো -π/6, উপরেরটা +π/6। এবার এক্সের মান তো ধরলাম আমি 2 sin θ হোল স্কোয়ার হয়ে যাবে এটা, আর ভিতরে হবে 4 - 4 sin স্কোয়ার থিটা, ডি থিটা হলো ডিএক্সের মান হলো, এই যে ডিএক্সের মান হলো 2 cos θ d θ, 2 cos θ d θ। তাহলে আমি মানটা বসাই নিলাম। এবার সরল করতে থাকবো, -π/6, উপরও π/6, এখানে হলো 4 sin স্কোয়ার থিটা, আর এটার ভিতর থেকে 4 কমন নিলে বাইরে 2 হবে, 2 cos স্কোয়ার থিটা হবে, 2 cos θ হবে এই ভিতর থেকে, আর এখানে 2 cos θটা আগেই ছিল, তাহলে এখানে cos স্কোয়ার দুটো হয়ে গেছে, তাহলে -π/6 +π/6 লিমিটটা হলো, আর cos স্কোয়ার থিটা sin θ দুটো হয়ে গেছে, sin θ cos θ আমরা হোল স্কোয়ার লিখতে পারি, একটা 2 দিলে আবার সূত্র হয়ে যায়। তাহলে আমার আসলে 2 গুণে 4, 4 ব্যবস্থায় আরেকটা 4 রয়ে গেছে, 4টা বাইরে দিলাম, তাহলে -π/6 উপরে π/6 এলো 4, তাহলে এই সূত্রটা আমরা জানি sin 2 θ, উপরে আবার কি আছে স্কোয়ার আছে, এটা এখন আমার নিয়ম 2 চলতেছে, এখন আমার sin θ cos θ অঙ্ক আমরা নিয়ম 2তে করছি। এবার sin স্কোয়ার 2 θটাকে সূত্র ইউজ করার জন্য একটা 2 নিয়ে আসবো, তাহলে 4 এর নিচে একটা 2 দিয়ে -π/6 উপরে π/6, আর sin স্কোয়ার থিটা তো তখন হয়ে যাবে 1 - cos 4 θ d θ। এবার আমার ইন্টিগ্রেশনের পালা, এবার ইন্টিগ্রেশনে করব, sin স্কোয়ার থিটা 1 - cos 2 θ, এবার ইন্টিগ্রেশন করলে এখানে 1 এর জন্য হবে থিটা, তাহলে 4, এখানে 2, 1 এর জন্য হবে থিটা, আর cos-এর জন্য হবে sin 4 θ/4। ইন্টিগ্রেশন শেষ। এবার ঊর্ধ্বসীমা উপরে লিখব π/6, আর নিম্নসীমা নিচে লিখব π/6। দেখো আমার পিডিএফে এটা করা আছে, আমি তো একটু আলোচনা করে দিলাম যে 2টো অঙ্ক আমি আজকের একদম পিডিএফের লাস্ট 2টো অঙ্ক রাখবো, যেটা সূত্রের কাঠামোতে পড়ে না বিদায় আমাদের ওই যে নোট লিখলাম কী ধরে আমি সূত্রগুলো প্রমাণ করেছি ওই সূত্রের মাধ্যমে চলে গেছি। তাহলে আজকে আমি বলবো আমি যা আলোচনা করেছি, আজকে আলোচনার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক এসেছে যা জাতীয় পরীক্ষা অনেকবার এসেছে। আর এই আলোচনাটা আমাদের নিয়ম 4 হিসাবে আমি যা আলোচনা করলাম, যা পরবর্তীতে আমি বিভিন্ন নিয়মের মধ্যে এই আজকের যে অঙ্কগুলো আমরা সরাসরি পাবো। এই জন্য এই নিয়মটা ধারাবাহিকভাবে আমি যতগুলো নিয়ম করতেছি এই নিয়মটার প্রয়োগ আমরা তুলনামূলক একটু বেশি পাবো। তাই আমাদের প্রত্যেকেই একটু খেয়াল করে প্রত্যেকটা নিয়মে ভালো করে গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ অঙ্ক তো হাজার হাজার, আমি অঙ্ক করতেছি অল্প, একে সীমিত। তাহলে প্রত্যেকটা নিয়মের অঙ্ক, যেখানে শত শত অঙ্ক আছে, আজকে যে নিয়ম 7 আলোচনা করলাম, এখানে যেখানে শত শত অঙ্ক আছে সেখান থেকে আমি আলোচনা করলাম হাতে গোনা কিছু অঙ্ক। কিন্তু এখানে মূলত আমি অঙ্ককে কীভাবে চিনব, কোন অঙ্কগুলো এখানে এক কাঠামোতে আনার চেষ্টা করেছি এটা দেখা উচিত, আর এটার উপর ভিত্তি করে আমি নিয়মগুলো সাজাচ্ছি। ঠিক আছে, আজকে আমি বইতে হয়তো এই নিয়মগুলো একসাথে থাকতে পারে, কোনো কোনো বইতে আলাদা আলাদা আছে, ওরা আদর্শ যোগজীকরণের আরও অনেক অঙ্ক হয়তো দিতে পারে, কিন্তু আমি যে অঙ্কগুলো করাইছি আর পিডিএফে যে অঙ্কগুলো তোমাদেরকে দিয়ে রাখবো, ইনশাল্লাহ তোমরা যদি ওই অঙ্কগুলো ঠিকমতো করতে পারো আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আমি আজকে আর অন্য নিয়মে গেলাম না, আগামী ক্লাসে আমরা আরেকটা নিয়ম পড়াবো। আজকে নিয়মে আমরা এখানে শেষ করতেছি। প্রত্যেকেই আমরা চেষ্টা করব আজকের নোটটা সরাসরি করব, যা প্রবলেম হবে আমরা জুম ক্লাসে আলোচনা নিয়ে আসবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, খোদা হাফেজ।